লেখিকা সুমনা চট্টোপাধ্যায়ের দস্যি মেয়ে। দীপশিতার অফিসে আজ একটা সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল। বিশাল একটি হল ভাড়া করে এই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 7 মাস আগে চাকরিতে জয়েন করেছে দীপশিতা। অনুষ্ঠানের আয়োজক শুভময় করকে দীপশিতা বলল, শুভময় বাবু, আমি এই অনুষ্ঠানে আবৃত্তি করতে চাই। শুভময় কর একটু কিন্তু করে বললেন, আবৃত্তি করবেন ম্যাডাম? আপনি কি কখনো রেকর্ড করেছেন? মানে আমি বলতে চাইছি, আপনার কি কোনো ক্যাসেট ফ্যাসেট আছে? দীপশিতা বলল, আসলে দাদা সেরকম সুযোগ হয়নি, এমনি পাড়ার অনুষ্ঠানে আর স্কুলে। শুভময় বাবু হেসে ফেললেন, সে তো আমরা প্রত্যেকেই ছোটবেলায় বলেছি, সুকুমার রায়ের সৎপাত্র, জীবনের হিসাব, শঙ্খ ঘোষের মিথ্যে কথা, অথবা রবি ঠাকুরের প্রশ্ন। আমরা হলাম রবি ঠাকুরের দেশের লোক, বাঙালি মাত্রই হলো সংস্কৃতি প্রেমী, কিন্তু সব সময় কি সেটাকে আমরা মানুষের কাছে উপভোগ্য করে পরিবেশন করতে পারি? কিছু কিছু আবৃত্তি গান বাথরুমেই মানায় বেশি, তাই না? কি জানেন ম্যাডাম, অফিসের সহকর্মী, এমনকি আমাদের স্ত্রীরাও বৎসরকার এই অনুষ্ঠানের পথ চেয়ে বসে থাকে। বড় একজন প্রতিষ্ঠিত গায়ক অথবা গায়িকাকে এই অনুষ্ঠানে নিয়ে আসা হয়, আর আমার তত্ত্বাবধানে যে নাটকটি মঞ্চস্থ হয় সেখানেও কয়েকজন পেশাদার অভিনেতা অভিনেত্রী থাকেন। অফিসের অনুষ্ঠান মনে করে বিষয়টিকে ছেলে খেলা ভাববেন না। দীপশিতা নিরাশ হয়ে, আচ্ছা ঠিক আছে বলে চলে আসতে যাবে। ঠিক সেই সময় সেখানে হাজির হলো অলোকেশ। অলোকেশ স্মিত মুখে বলল, আমার একটা আর্জি ছিল শুভময়দা, ম্যাডাম যদি 10 মিনিট সময় নেন সেটুকু তো তাকে দেওয়া যেতেই পারে। হয়তো এই সুযোগটা ওনাকে না দিলে পরে আমাদেরকে আফসোস করতে হবে। ম্যাডাম যখন এত আত্মবিশ্বাসের সঙ্গে পারফর্ম করতে চাইছেন, তখন তাকে একটা সুযোগ দিলে ক্ষতি কী? তাছাড়া নতুনদের সুযোগ করে দিতেই তো আপনি ভালোবাসেন। কেউ যদি বিরক্তি প্রকাশ করেন, তাহলে না হয় আমরা কেউ পেছন থেকে ম্যাডামকে সেই ইঙ্গিত দেব, তখন উনি স্টেজ থেকে নেমে আসবেন। বলেই দীপশিতার দিকে অলোকেশ জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো, কি ম্যাডাম, আপনার তাতে কোনো আপত্তি নেই তো? পেছন থেকে ইঙ্গিত দিলে তাকে তখন নেমে আসতে হবে, এরকম একটা প্রস্তাবে অপমানিত হলেও দীপশিতা ছুঁচো গেলার মতো মুখ করে অফারটা মেনেই নিল। শুভময়কর দীপশিতার দিকে পিটপিট করে তাকিয়ে মিটমিট করে হাসল। শুভময় ভাবছিল, সত্যি মানুষের মধ্যে একটু নাম যশের আকাঙ্ক্ষা যে এত প্রবল, এই সব ঘটনাগুলো স্বচক্ষে না দেখলে ঠিক বিশ্বাস করা যায় না। একজন ইয়াং লেডি মাস্টার্স করেছেন, সম্মানজনক পোস্টে অফিসে চাকরি করতে এসেছেন, তিনি কিনা ওই সিকিউরিটি অলোকেশ রায়ের প্রস্তাবে দিব্যি সম্মতি জানিয়ে দিলেন। দর্শক শ্রোতারা আপত্তি জানালে উনি স্টেজ থেকে নেমে যাবেন? কি সাংঘাতিক! শুভময় কর প্রভাস দাসকে গিয়ে কথাটা বলতেই প্রভাস বলল, আরে শুভময় দা, সমাজে এসব ব্যাধি তো অনেক দিনের। গলায় সুর না থাকলেও সে গায়ক হতে চায়, এক লাইন লিখতে না পারলেও লেখক হবার বাসনা জাগে, বই ছাপাতে চায়। প্রকাশক আর ক্যাসেট কোম্পানির মালিকরাও তার সুযোগ নিচ্ছে, মানুষকে সর্বশান্ত করছে, মেয়েদের সম্মান হানি করছে। আর এটা তো সামান্য ব্যাপার। আমাদের খারাপ লাগলে অলোকেশ ওনাকে স্টেজ থেকে নেমে আসার পরামর্শ দিয়েছে। দেখুন না ব্যাপারটা কোন দিকে যায়। অলোকেশ রায়ের প্রস্তাবে এতটুকু ঘাবড়ে যায়নি দীপশিতা, খুব একটা অপমানিতও কিন্তু হয়নি। মাকে খুব ছোটবেলায়, সেই মাত্র 8 বছর বয়সেই হারিয়েছে দীপশিতা, কিন্তু মায়ের একটা কথা তার আজও মনে আছে। মা তাকে বলেছিলেন, ওরে সকলের সব কথা গায়ে মাখতে নেই, শুনতেও নেই, তাহলে জীবনে বড় কাজ কিছুই করা যায় না। দীপশিতা হাওড়ার ডোম জুড়ে থাকে, এমনিতে ওরা আদতে মেদিনীপুরের লোক। দীপশিতার ঠাকুরদা কলকাতায় চাকরি করতে এসে ডোম জুড়ে 2 কাঠা জমি কিনে ছোট একতলা বাড়ি করেন। দীপশিতার বাবা দীপক পাল একটি প্রাইমারি স্কুলে পড়ান। ওদের বাড়ির পাশেই 4 কাঠা জমির ওপর নস্করদের বিশাল দোতলা বাড়ি। বাজারে ধীমান নস্করের বিশাল 2টি দোকান আছে, একটি কাপড়ের দোকান আর অন্যটি মুদিখানার দোকান।
ধীমান নস্করের মেয়ে সুচন্দ্রা নস্কর দীপশিতার সাথে একই ক্লাসে পড়ে। পাশ করতে তার নাভিশ্বাস ওঠে। এদিকে দীপশিতা বরাবর ক্লাসে ফার্স্ট হয়। সুচন্দ্রা সুন্দরী, দীপশিতা সাদামাটা, তবু তাকে হিংসে করে সুচন্দ্রা। সুচন্দ্রা একদিন ঠোঁট বেঁকিয়ে দীপশিতাকে বলেছিল, তোর বাবা মাস্টার মশাই, তাই দিদিমণিরা তোকে বেশি বেশি নাম্বার দিয়ে পাশ করিয়ে দেন বল, নইলে আমি দুজন দিদিমণির কাছে পড়ি আর পরীক্ষায় কিনা তুই বেশি নম্বর পাস। দীপশিতা বলেছিল, তোর মনে হয় মাথার ভেতরে গু আছে। বলেই দীপশিতা তার নাক সুচন্দ্রার মাথার কাছে নিয়ে গিয়ে শুকেছিল। তারপর মুখ বিকৃত করে বলেছিল, এহে সত্যি রে, কীরকম একটা বিচ্ছিরি গু গু গন্ধ বেরোচ্ছে। বলেই রাস্তা থেকে একটা আদলা ইট কুড়িয়ে নিয়ে দীপশিতা বলেছিল, হ্যাঁ রে, এটা দিয়ে তোর মাথাটা ফাটিয়ে দেখবো নাকি কি আছে ভেতরে। সুচন্দ্রা একেবারে হক চকিয়ে গিয়েছিল। পাশ দিয়ে তখন ক্লাস 9-এর বিজয় দাসে যাচ্ছিল। তাড়াতাড়ি দীপশিতার হাত থেকে ইটটা কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলে দিয়ে বলল, কি ডাকাত মেয়ে রে বাবা, দাঁড়া, তোর দাদুকে গিয়ে সব বলছি। বাড়ি ফিরতেই মা দীপশিতাকে বলল, খুব অন্যায় করেছ দীপু। দীপশিতা বলল, সব দোষ বুঝি আমার, আর সুচন্দ্রা যে আমাকে বলল আমার বাবা মাস্টার মশাই বলে স্কুলের দিদিমণিরা আমাকে বেশি বেশি নম্বর দেয়। মা তখন দীপশিতাকে বলেছিল, মানুষ কারণে অকারণে সমালোচনা করবে, মন্দ কথা বলবে, তাই সব কথা গায়ে মেখে উত্তর দিতে নেই, শুনলেও ভুলে যেতে হয়। দীপশিতা গোমরা মুখ করে বসে রইল। দাদু এসে দীপশিতার গাল টিপে দিয়ে বলল, আমার ছোট গিন্নির দেখছি খুব মুড অফ। দীপশিতা বলল, আমার একদম কথা বলতে ইচ্ছে করছে না দাদু, তুমি এখন যাও। দাদু বলল, তাহলে এখন কি করতে ইচ্ছে করছে দিদি? সুচন্দ্রার সাথে মারামারি করতে নাকি কাবডিশ ভাঙতে? ঠাকুমা বলল, কি দোষী মেয়ে রে বাবা, এত মাথা গরম হলে কোনো রাজপুত্র তোমাকে পছন্দ করবে দিদি? দীপশিতা ঠোঁট উল্টে বলল, রাজপুত্তুর না ছাই, বিয়ে হলেই তো আমাকে খাটিয়ে খাটিয়ে মারবে, আমি বিয়ে করবই না, আমি অনেক লেখাপড়া করব, তারপর সাজুগুজু করে অফিসে চাকরি করতে যাব। দাদু বলল, তাও ঠিক। বলেই সুর করে দাদু গেয়ে উঠল, এমন দস্যি মেয়ে কারো হয় নাকি বউ, ঘোমটা পরে কি থাকে? বাংলাদেশের বেশিরভাগ মেয়ের মতো দীপশিতার গায়ের রং শ্যামলা, মুখে স্নিগ্ধতার আলো মেখে দেবতার গ্রাস আবৃত্তি করছে দীপশিতা। অফিসের বৃদ্ধ পিতৃসম ম্যানেজার সুবিনয় চৌধুরী থেকে শুরু করে প্রতিটি স্টাফ, পিয়ন সবাই দীপশিতার প্রশংসায় পঞ্চমুখ। এমনকি তার অফিসের অবাঙালি ডিরেক্টর সাহেব শ্রীকান্ত কাবাডিয়া পর্যন্ত, আরে মিস রায়, আপনি তো বহুত বড়িয়া পারফরমেন্স কিয়া হে বলে একগাল হেসে হাত বাড়িয়ে হ্যান্ডশেক করেছেন। দীপশিতা অভিভূত। দীপশিতা সকলের প্রতি কৃতজ্ঞতায় নতমুখ। এর আগে দীপশিতা তার স্কুলের ফাংশনে কবিতা বলেছে। খুব ছোটবেলায় পাড়ার আবৃত্তি কম্পিটিশনে কবিতা বলে অসংখ্য প্রাইজ পেয়েছে, কিন্তু সেগুলো খুব একটা দীর্ঘ নয়। আজ প্রথম দীপশিতা 5টা বাইরের লোকের সামনে এত বড় বড় 3টে কবিতা বলল। বিশাল হলঘরটা হাততালিতে ফেটে পড়ছিল। শুধু তাই নয়, দেবতার গ্রাস শেষ হবার পর প্রায় সমবেতভাবে অনেকেই তাকে আরও একখানি কবিতা বলার অনুরোধ করল। দীপশিতা বলল, এবার তাহলে একটি ছোটোখাটো কবিতা বলি। প্রতিবাদে মুখর হলেন সহকর্মীরা, না না, একদম না দীপশিতা, আমরা বড়ই শুনব। দীপশিতা মনে মনে যার পরনাই উল্লসিত হলো এবং সুরেলা ছন্দে আবৃত্তি শুরু করল। সন্ন্যাসী উপগুপ্ত মথুরাপুরীর প্রাচীরের তলে একদা ছিলেন সুপ্ত। অভিসার কবিতাটি শেষ হতেই মিসেস চৌধুরী বললেন, বিসর্জন কবিতাটি তোমার কণ্ঠে শুনতে আমার ভীষণ ইচ্ছে করছে দীপশিতা, কারণ নেক্সট ইয়ারের সাংস্কৃতিক অনুষ্ঠানে আমি হয়তো থাকবো না। দীপশিতা আবৃত্তি শেষ করার পর মিসেস চৌধুরী তাকে এসে জড়িয়ে ধরলেন। তোমার ট্যালেন্ট দেখে আমি আশ্চর্য হয়ে গেছি দীপশিতা, যেমন তোমার উচ্চারণ তেমনই তোমার বাচন ভঙ্গি, অনুভূতির অপূর্ব বিচ্ছুরণ আলোকিত করেছে তোমার বলার স্টাইলটাকে। আর তোমার মেমারি সম্পর্কে নতুন কিছু নাই বা বললাম? গতকাল প্রায় রাত 12:30 পর্যন্ত
এই 3টে কবিতা ছাড়াও আরও 4-5টা কবিতা দীপশিতা আজ ঝালিয়ে নিয়েছিল। রাত 12টা নাগাদ দীপশিতার ভাই দীপাঞ্জন এসে উকি দিয়েছিল। দীপশিতা তখন আবৃত্তি করছিল উদ্দাত্ত কণ্ঠে, কখনো বা ক্যাসেট চালিয়ে শুনছিল তার প্রিয় শিল্পীর কণ্ঠস্বর। সামনে সঞ্চয়িতা খুলে চোখ বুলিয়ে মিলিয়ে নিচ্ছিল প্রতিটি শব্দ। বাইরে আমের মুকুলের গন্ধ অথবা হালকা বৃষ্টির শব্দ, ঝোড়ো হাওয়া, কোনো দিকেই তার মন ছিল না। দীপাঞ্জন যে কখন নিঃশব্দে তার পাশে এসে বসেছে খেয়াল করেনি দীপশিতা। মামনির কণ্ঠস্বরে চমকে মুখ তুলে দীপশিতা পাশে বসে থাকা ভাইকে খেয়াল করল। দিদিকে বিরক্ত করো না বুবুন। দীপাঞ্জনের চোখে মুগ্ধতা দেখে দীপশিতা আপ্লুত হয়। কালো কি সবাই এতটা আবেগঘন হয়ে উঠবে তার কবিতা শুনে? দীপশিতা তার ছোট ভাইয়ের পিঠে হাত রাখে, বলে, কিছু বলবি বুবুন? তোমাকে দেখে এত শ্রদ্ধা হচ্ছে দিদি যে বলে বোঝাতেই পারবো না। কেন রে বাবা, কি মনোযোগ দিয়ে তুমি পড়ছো দিদি। আমি তো পরীক্ষার আগের দিনও এত খাটাখাটুনি করি না। জীবনের সব কাজই গুরুত্বপূর্ণ বুবুন, সে স্কুল কলেজের পরীক্ষার পড়াই হোক অথবা ইন্টারভিউয়ের প্রস্তুতি, কিংবা ধর নিজের বই খাতা গুছিয়ে রাখা। মামনি আবার বলে, তুমি ঘরে গিয়ে আলো নিভিয়ে শুয়ে পড়ো বুবুন, দিদিকে রিহার্সালটা শেষ করতে দাও, দিদি এখনও খায়নি। দীপাঞ্জনের ডাকনাম বুবুন। মায়ের ধমকে বুবুন ছুটে পালালো। মামনি দীপশিতাকে বললেন, একটা কথা বলবো দীপু, তুমি আর বেশি রাত করো না, শুয়ে পড়ো। আমার খাবারটা ঢাকা দিয়ে রেখে তুমিও শুয়ে পড়ো মামনি, আমার দেরি হবে, আমি আরও কিছুক্ষণ। বেশি রাত জাগলে তোমার চোখের তলায় কালি পড়বে দীপু। বলতে গেলে তোমার সারা মুখেই হয়তো কালির ছোপ পড়বে। মুখের স্বাভাবিক উজ্জ্বলতা হারিয়ে গেলে সাজ তেমন খুলবে না। আমি মাথামোটা মানুষ দীপু, স্কুলের গণ্ডিও ডিঙোতে পারিনি, তবু আমার কথাটাকে একবার ভেবে দেখো। আমার কেমন জানি মনে হয় লোকে যখন শিল্পীর স্বর মগ্ন হয়ে শোনে অথবা তার বাজানো কোনো বাদ্যযন্ত্রের সুরের মূর্ছনায় ডুব দেয়, তখন সে শিল্পীর বহিরঙ্গের রূপের প্রতিও মোহিত হতে চায়। তাই অতিরিক্ত পরিশ্রমে তোমার ঔজ্জ্বল্য যাতে ম্লান না হয়ে যায় সেদিকে খেয়াল রেখো। দীপশিতা মামনির কথার প্রতিবাদ করতে পারে না। দীপশিতা জানে শুধু শিল্পীর চোখ মুখের আবেদন নয়, স্টেজে তার মার্জিত প্রবেশ, এমনকি শিল্পীর দাঁড়ানো অথবা বসার ভঙ্গি যদি দর্শককে আকৃষ্ট করতে না পারে তাহলে সবটুকুই বৃথা। মামনির কথা যথেষ্ট যুক্তিপূর্ণ মনে হলেও সঙ্গে সঙ্গে ওঠে না দীপশিতা। আরও কিছুক্ষণ সে প্র্যাকটিস করে। খুব যে প্রয়োজন ছিল তা হয়তো নয়, কিন্তু মামনির কোনো অনুরোধ অথবা ডাকে সে সঙ্গে সঙ্গে সাড়া দেয় না, খানিক গড়িমসি করে। দীপশিতার মনে হয় এভাবে অল্প স্বল্প অবজ্ঞা করলে মহিলা তেমন সুবিধে করতে পারবে না। আসলে দীপশিতার মনে এখনও এক ধরনের ভয় কাজ করে, গুরুত্বহীন হয়ে পড়ার ভয়, অবহেলিত হবার শঙ্কা, অত্যাচারিত হবার অমূলক ভীতি আজও আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রাখে দীপশিতাকে। 14 বছর পরেও বাবার দ্বিতীয় স্ত্রীর সাথে কিছুতেই দীপশিতা সহজ হতে পারেনি। হ্যাঁ, বাবার দ্বিতীয় স্ত্রী, এইটাই তার অমৃতার প্রতি ধারণা। মুখে মামনি বলে বটে সে শুধু কিছু একটা বলে ডাকতে হবে বলে, শব্দটা তার কাছে শুধুই একটা সম্বোধন মাত্র। মা নেই বলে বাবার নতুন বউকে সে কোনোদিন মা ভাবতে পারবে না। দীপশিতা তখন ক্লাস 3তে পড়ে। তার আনন্দ আর ধরে না। দাদু ঠাকুমা দীপশিতাকে বলেছিল তার ভাই হবে, ভাই হোক বা বোনু, কারো ওপর খবরদারি করতে পারবে। এটা ভেবেই দীপশিতার মন পুলকিত হয়ে উঠত। কিন্তু ভগবান বোধহয় সবচেয়ে হিংসুটে, তিনি যেন কারো সুখ কিছুতেই সহ্য করতে পারেন না। দীপশিতা তখন স্কুলে ছিল। স্কুল থেকে ফিরে দুঃসংবাদটা শুনেছিল মা কলতলায় পড়ে গেছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল থেকে মায়ের আর বাড়ি ফেরা হয়নি। দীপশিতা শুনেছে তার এক পিসি ছিল, খুব ছোট অবস্থাতেই সে মারা গিয়েছিল। পিসির হার্ট খুব দুর্বল ছিল। দাদু বোধহয় তার এই পুত্রবধূটিকে তার মৃত কন্যার আসনে বসিয়েছিলেন। তাই মা চলে যাবার আঘাতটা দাদুর হৃদয় সহ্য করতে পারেনি। মাত্র মাসখানেকের মধ্যেই তিনি চলে গেলেন তারার দেশে। পরপর 2টি মৃত্যু দেখে ঠাকুমা বাতের ব্যথায় প্রায় পঙ্গু হয়ে পড়েছিলেন। ঘরে তখন চরম বিশৃঙ্খল অবস্থা। বাবা স্কুল যাবার আগে হাত পুড়িয়ে রান্না করেন কোনো রকমে, কিন্তু ঠাকুমাকে কে দেখবে সারাদিন?
বৃষ্টি এলে জামা কাপড় ভিজে যায়। স্কুল থেকে ফিরে দীপশিতা একদিন ভাবল জল ঢালা ভাতের সঙ্গে আলু ভাজা খাবে। ঠাকুমা বলল, আমি যেভাবে বলে বলে দেব সেটা বুঝে যদি তুই আমায় আলু কেটে দিতে পারিস তাহলে আমি আস্তে আস্তে উঠে গিয়ে ভাজা বসিয়ে দিচ্ছি, কিন্তু নিচে বটি পেতে আমি বসতে পারবো না। দীপশিতা কোনো কাজেই চট করে পিছিয়ে আসার পাত্রী নয়। সে রাজি হয়ে গেল, কিন্তু ফালি করে আলু কাটতে গিয়ে দীপশিতা নিজের বুড়ো আঙুলটাই ফালা করে কেটে ফেলল। বাড়িতে ফিরে দীপশিতার হাতে ব্যান্ডেজ দেখে বাবা ভীষণ রাগারাগি করলেন। ঠাকুমা বলল, তোকে তো সেই কবে থেকে বলছি বাবা, এবার একটা বিয়ে কর। তোর মেয়েকে শাসন করার জন্য একজন মানুষের দরকার, এই দস্যি মেয়েকে সামলানো আমার কম্য নয়। পাশের পাড়ার অমৃতা সর্দারের সাথে বিয়ের সম্বন্ধ করে অনেক দিন ধরেই ঘটক মশাই ঘুরঘুর করছিল। মেয়েটার বাপ মা নেই, দেখতেও তেমন সুশ্রী নয়। মেয়েটাকে আপনি উদ্ধার করুন মাস্টার মশাই, নইলে ওর মামা মামি নিশ্চয়ই ওই মাতাল বুড়ো নিতাই কর্মকারের গলায় মেয়েটাকে ঝুলিয়ে দেবে। বিয়ের দুদিন আগে সুচন্দ্রা দীপশিতাকে বলল, খুব মেজাজ তোর, এইবার সৎমা এসে মজা দেখাবে তোকে। দীপশিতা নিজে যথেষ্ট ভয়ে ভয়ে ছিল। ঠাকুমার কাছে দীপশিতা রাক্ষসী সৎমার অত্যাচারের অনেক গল্প শুনেছে, তবু জোর দিয়ে বলল, মোটেই না, আমি শুনেছি সে খুব অসহায়, ভীষণ ভালো মানুষ। বলে এক ফুৎকারে দীপশিতার কথা উড়িয়ে দিয়ে সুচন্দ্রা বলেছিল, তুই কিছুই জানিস না, ওই সব ভালো ভালো কথা বলে তোকে তোর বাবা ঠাকুমা টুপি পরিয়েছে। সিনেমায় দেখিসনি সৎমারা সারাদিন বাসন মাজায়, কাপড় কাচায়? এবার থেকে ঘরের সব কাজ তোকেই করতে হবে। তারপর যখন তার নতুন মায়ের কোলে ভাই আসবে তখন তো আর তোকে কেউ চিনতেই পারবে না, ভাইয়ের আয়া হয়ে যাবি তুই। পড়া টড়া সব বন্ধ হয়ে যাবে তোর, ঠিক হবে, বেশ হবে। লেখাপড়ায় ভালো বলে তোর তো খুব অহংকার, তাই না? মুখরা দীপশিতা সেদিন চুপ করেছিল। তারপর ছুটে গিয়ে স্কুলের কল থেকে আজলা ভরে ভরে জল নিয়ে নিজের মুখে চোখে ঝাপটা দিয়েছিল বারবার। আর মনে মনে একটা প্রতিজ্ঞাও করেছিল দীপশিতা, নতুন মাকে সে মোটেও পাত্তা দেবে না, 10 বার ডাকলে তবে সে সাড়া দেবে। মামনির কোলে ভাই আসার পর দীপশিতার মনে হয়েছিল সেই ভাইটাই এসেছে, ঠিক 2 বছর আগে যার আসার কথা ছিল। তবু দীপশিতা নিজের গাম্ভীর্য নিয়ে একটু দূরত্ব বজায় রেখেছে ভাইয়ের সাথে। কে জানে, যদি সুচন্দ্রার কথাই সত্যি হয়, মামনি তাকে ভাইয়ের আয়া বানিয়ে দেয়, তাহলে যে তার সমস্ত পড়াশোনা, সাহিত্য চর্চা সব বন্ধ হয়ে যাবে। অফিসে কাজের যতই চাপ থাক, চর্চা একেবারে বন্ধ করবে না দীপশিতা। এত সুন্দর কণ্ঠ তোমার, এ তো ঈশ্বর প্রদত্ত প্রতিভা। ভালো কাজের দাম তুমি নিশ্চয়ই পাবে একদিন। মিসেস চৌধুরী হাত ধরে কথাটা বলতেই তৎক্ষণাৎ নিচু হয়ে তার পায়ে হাত দিয়ে প্রণাম করল দীপশিতা। দীপশিতার অফিসের ফাংশনে বুবুন আসলেও মামনি আসেনি। এখানে আসার জন্য অমৃতাকে জোর করেওনি দীপশিতা। বাড়ি ফেরার আগে বুবুন বলল, কলকাতার আর্সেলান থেকে বিরিয়ানি কিনবে দিদি? দীপশিতার এখন আকাশে ডানা মেলে উড়তে ইচ্ছে করছে। দীপশিতা বিরিয়ানি কিনল, মোমো কিনল, ফিশ ফ্রাই কেনার পর বলল, আইসক্রিম খাবি ভাই? বুবুনের আনন্দে হাততালি দিতে ইচ্ছে করছিল। যেমন সবাই দিদির আবৃত্তি শুনে চিৎকার করে আর হাততালি দিয়ে উৎসাহিত করছিল। কথাটা মনে আসতেই বুবুনের মনে পড়ল স্টেজের কোণের দিকে দাঁড়ানো ওই লোকটার কথা। ট্যাক্সিতে উঠে বুবুন বলল, দিদি, ওই ভদ্রলোক কে গো? দীপশিতা তার কলিগ সুমিত্রাদিকে বলেছিল, আমার পারফরমেন্সের ভিডিও করে আমাকে সেন্ড করো সুমিত্রাদি। সেটাই বোধহয় মধুর ধ্বনি সহকারে দীপশিতার হোয়াটসঅ্যাপে ঢুকলো। এটা দীপশিতা এখন তার ফেসবুক পেজে পোস্ট করবে। অন্যমনস্কভাবে দীপশিতা বলল, কোন ভদ্রলোক? একটু আলাদাভাবে দাঁড়িয়েছিল, কোকড়া চুল, বেশ লম্বা, ছিপছিপে। আর কিভাবে বর্ণনা দেবে বুঝতে না পেরে বোতলের ছিপি খুলে বুবুন জল খেল। দীপশিতার মনে হলো বুবুন নিশ্চয়ই অলোকেশ রায়ের কথা বলছে, কারণ দর্শক শ্রোতাদের ভালো না লাগলে তিনি দীপশিতাকে ইঙ্গিত দেবেন। এই অজুহাতে ভদ্রলোক স্টেজের কাছাকাছি ছিলেন। তাছাড়া সকলের থেকে একটু সরে সরে থাকেন ভদ্রলোক। বুবুনও সেরকমটাই বলতে চাইছে। আলাদাভাবে ভদ্রলোক দাঁড়িয়েছিলেন। এই কয়েক মাসে অলোকেশের সম্পর্কে অনেক কথাই দীপশিতার কানে এসেছে। সুমিত্রাদি বলছিলেন, অলোকেশ খুবই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল, কিন্তু ওই যা হয় আর কি, নিম্নবিত্ত পরিবার। ব্রেস ব্রিজের কাছে একটা কারখানায় ওনার বাবা চাকরি করতেন, কিন্তু হাই সুগার হয়ে কিডনির অসুখে
ভদ্রলোক চলে গেলেন। অলোকেশ তখন সবে উচ্চ মাধ্যমিক দিয়েছে। সুমিত্রা ব্যানার্জি যখন এসব বলছিলেন, দীপশিতার কথাগুলো শুনতে একেবারেই ভালো লাগছিল না। সেই একই নিম্নবিত্ত পরিবারের ছেলেদের জীবন সংগ্রামের কাহিনী। অর্থাভাব, অনটন আর অসুস্থতায় ভুগে অসময় বাবার চলে যাওয়া, তারপর ছোট ভাই বোনেদের দায়িত্ব ঘাড়ে নেওয়া, পড়াশোনা ছেড়ে দিয়ে রোজগারে নামা, নইলে না জানি কি জজ ব্যারিস্টার হয়ে যেতে পারত। সুমিত্রা ব্যানার্জি বোধহয় দীপশিতার চোখের ভাষা পড়তে পারলেন। বললেন, হ্যাঁ দীপশিতা, সেই একই গল্প। কিন্তু অলোকেশের বাবা একটা অন্যরকম স্বপ্ন দেখেছিলেন, শ্রেণীহীন সমাজের স্বপ্ন। তাই তিনি বেঁচে থাকতেই ওদের সংসারটা ছাড়খাড় হয়ে যেতে বসেছিল। সেলাই মেশিন চালিয়ে সংসার সচল রেখেছিল অলোকেশের মা, কিন্তু নার্ভ শুকিয়ে অলোকেশের মায়ের দৃষ্টিশক্তিও চলে গেল। অলোকেশের বোন তখন স্কুল ছাত্রী। শেষকালে শ্রীকান্ত কাপাডিয়ার বাবা হেমন্ত কাপাডিয়া এই অফিসে চাকরি দিলেন অলোকেশকে। ভাবো তো দীপশিতা, অদৃষ্টের কীরকম পরিহাস। দীপশিতা বলেছিল, ভালোই তো, দৃষ্টিহীন মা, বাড়িতে ছোট বোন, কাপাডিয়াজি তো অলোকেশ বাবুকে বাঁচিয়ে দিলেন, পরিহাসের কি আছে? সুমিত্রাদি ম্লান হেসে বলেছিলেন, আছে আছে, এই কাপাডিয়াজির বিরুদ্ধেই তো আন্দোলনে নেমেছিলেন অলোকেশের বাবা। কেন? দুজন শ্রমিককে ছাঁটাই করা হয়েছিল, কারণ মেশিনে তাদের আঙুল কাটা গিয়েছিল। অলোকেশের বাবা এই ছাঁটাইয়ের বিরোধিতা করে আন্দোলন শুরু করেছিলেন। আরও কিছু দাবি হয়তো ছিল, কিন্তু ভদ্রলোক কয়েকটা ভুল করেছিলেন। দীপশিতা অন্যরকম গল্পের আভাস পেল। মামুনির বানিয়ে দেওয়া রুটি আলু ভাজা মুখে পড়ে বলল, কী রকম? অলোকেশের বাবা বুঝতে পারেননি রাজনীতিতে আবেগের কোনো স্থান নেই। তিনি বুঝতে পারেননি যে জাতির মেরুদণ্ড স্বাধীনতার প্রথম দিন থেকেই বাঁকা। তাদের দিয়ে আর যাই হোক বিপ্লব সম্ভব নয়। যাদের বিরুদ্ধে তার লড়াই, সেই প্রতিপক্ষের ক্ষমতার আন্দাজ করতেও তিনি ব্যর্থ হয়েছিলেন। দিনের পর দিন জলের মধ্যে চিনি গুলে খেয়ে পেট ভরালে শরীরে কী কী জটিল রোগ ব্যাধি বাসা বাঁধতে পারে, সে বিষয়েও বোধহয় তার তেমন জ্ঞান ছিল না। আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠানে আসার জন্য দীপশিতা একটু সাজগোজ করেছিল। চুলে শ্যাম্পু করেছিল, চোখে মোটা করে কাজল দিয়েছিল। শ্যাম্পু করা এলোমেলো কোনো চুল কি দীপশিতার চোখে এসে পড়ল? চোখটা একটু যেন জ্বালা করে উঠল হঠাৎই। নিজেকে সামলে নিল দীপশিতা, কারণ চোখের জলে কাজল যদি ধেবড়ে যায় তাহলে মুখটা বিশ্রী দেখাবে। এলোমেলো চুল হাত দিয়ে গোছ করতে করতে দীপশিতা বলল, তোর কথা শুনে মনে হচ্ছে ওনার নাম অলোকেশ রায়। হঠাৎ তার কথা জিজ্ঞাসা করছিস কেন? বুবুন দিদিকে খুব ভয় পায়। ঢোক গিলে বলল, তুমি স্টেজ থেকে নেমে আসার পর সবাই তোমার কত প্রশংসা করছিলেন, কিন্তু উনি চুপ করেই দাঁড়িয়েছিলেন, শুধু দূর থেকে তোমার দিকে তাকিয়ে মাথা নেড়ে হেসেছিলেন। এমনকি কি বলতে চাইছিস বলবি তো? অসম্পূর্ণ কথা শুনতে আমার ভালো লাগে না বুবুন। বুবুনের এবার ভীষণ ভয় করছিল, কেন যে খামোখা এই সুখের মুহূর্তে লোকটার কথা দিদিকে বলতে গেল। এই ভদ্রলোক দিদির কবিতা শুনে হাততালি দেয়নি শুনলে দিদি হয়তো আরও ক্ষেপে যাবে। বুবুন দেখেছে দিদি স্তবকতা শুনতেই বেশি ভালোবাসে, সমালোচনা শুনতে দিদি মোটেই পছন্দ করে না। বুবুন চটপট বলে দিল, না গো দিদি, আমার ভুল, আমি মনে হয় ঠিক দেখতে পাইনি। উনি নিশ্চয়ই হাততালি দিয়েছেন। কত লোক, সকলকে কি লক্ষ্য করা সম্ভব? দীপশিতা গম্ভীর মুখ করে ট্যাক্সি চালককে বলল, একটু এগিয়ে বাদিকে গাড়িটা দাঁড় করাবেন দাদা। দীপশিতার জিভের আনাচে কানাচে এখন নিমের পাচন খাবার মতো স্বাদ। অফিসে ঢোকার আগেই লিফটের সামনে দীপশিতার দেখা হয়ে গেল অলোকেশের সাথে। নিজেকে কি মনে করেন ভদ্রলোক? হাততালি দিলে কি ওনার মান চলে যেত? আসলে স্রেফ হিংসা। এই জন্যই এই বাঙালি যাত্রার কিচ্ছু হলো না। হিংসে করে করেই শেষ হয়ে গেল। অথচ এই লোকটার বিশেষ অনুরোধেই তো শুভময় কর তাকে মঞ্চে ওঠার অনুমতি দিয়েছিলেন। আসলে উনি ভেবেছিলেন সবাই দীপশিতার কবিতা শুনে বিরক্ত হবে, নতুবা কবিতা বলার সময় দীপশিতা কবিতার পংক্তি ভুলে গিয়ে চরম অপদস্থ হবে, আর উনি তখন দীপশিতার উদ্ধারকর্তার ভূমিকায় অবতীর্ণ হবেন। আসলে কথা হলো, নিজে তো জীবনে কিছুই করতে পারেনি, করতে পারবেও না কোনো দিন। তাই অন্যের সাফল্য দেখে ঈর্ষান্বিত হয়েই এদের জীবন কাটে। গতকাল রাতে এসব কথাগুলো কাটার মতো খচখচ করে কেবলই বিদ্ধ করেছে দীপশিতাকে। তার নিটফল আজ সকালে ঘুম থেকে উঠে আয়নায় নিজের মুখ দেখেই প্রত্যক্ষ করেছে দীপশিতা। চোখের তলায় এক প্রস্থ কালির পোঁচ পড়েছে। লিফটে ওঠার আগে অলোকেশ হেসে মাথা নাড়তেই মাথাটা আরও গরম হয়ে গেল দীপশিতার।
বলবো না করেও দীপশিতা কথাটা বলেই ফেলল। আচ্ছা অলোকেশবাবু, আমার বাচনভঙ্গি বোধহয় আপনার তেমন ভালো লাগেনি, তাই না? আপনি নিশ্চয়ই আমার থেকে অনেক ভালো রিসাইটেশন করতে পারেন। একদিন শোনার ইচ্ছে রইল। কথাটা বলেই কুটিল হাসি খেলে গেল দীপশিতার চোখে। দীপশিতার চোখের দিকে স্থির হয়ে তাকালো অলোকেশ। তারপর বলল, আমি সামান্য সিকিউরিটি গার্ড। কবিতা টবিতা বললে লোকে ভাববে আমি পাগল হয়ে গেছি। কেন, যে রাধে সে কি চুল বাঁধে না? অলোকেশ বুঝতে পারছিল দীপশিতা রেগে আছে। তার হাবে ভাবে কি অখুশি হবার কোনো লক্ষণ প্রকট হয়েছিল? না, তেমনটা তো হবার কথা নয়। অলোকেশ পরিস্থিতি হালকা করার জন্য বলল, পাগলের সামনে শাকো নাড়ালে নিজে বিপদে পড়বেন ম্যাডাম। তখন জোর করে বাড়িতে ধরে নিয়ে যাব আপনাকে। তারপর স্বরচিত কয়েকখানা কবিতা পাঠ করে শোনাবো। পালাই করলেও আমি কিন্তু সহজে আপনাকে ছাড়ব না। নিজের হাতের সিদ্ধ ভাত তরকারি খাইয়ে তবে আপনাকে ছুটি দেব। বোনের বিয়ে দেবার পর থেকে রান্নাটা আমি নিজেই করি কি না। দীপশিতা দেখল মূল বিষয় থেকে কথাটা পরিহাসের ছলে কায়দা করে সরিয়ে দিতে চাইছে অলোকেশ। দীপশিতা বলল, আমার প্রশ্নের উত্তর কিন্তু পেলাম না। আমার আবৃত্তি কি ভালো লাগেনি আপনার? আচ্ছা ঘ্যানঘ্যানে মহিলা তো, অলোকেশ মনে মনে বলল। ইনি কি এখন জোর করে তার মুখ থেকে প্রশংসা শুনবেন নাকি? অলোকেশ কিছুতেই মিথ্যে প্রশংসা করে কারো মন রাখা কথা বলতে পারবে না। তাই সাত পাঁচ না ভেবে অলোকেশ সোজাসুজি বলে দিল, খুবই সুন্দর আপনার উচ্চারণ, কিন্তু অনুভূতি প্রকাশের সময় নিজস্ব স্বকীয়তা বজায় রাখতে পারলে ভালো হয়। কারণ আপনার মধ্যে যে শিল্পীর প্রভাব আমি লক্ষ্য করেছি, তিনি তার জীবনে কোন আবেগ অর্থাৎ কোন অভিমান বা ভালো লাগাকে মূর্ত করেছেন তার স্বরক্ষেপণে, সেটা তো আর আপনার জানবার কথা নয়। তাই নিজস্ব অনুভূতি যদি প্রকাশ করতে পারেন, তবে আমার মনে হয় সমগ্র পরিবেশনাটি আরও অনেক বেশি জীবন্ত হয়ে উঠবে। আমি কাউকে নকল করি, আপনি এটাই বলতে চাইছেন তো? যেখানে প্রতিটি লোক মুগ্ধ হয়েছেন, সেখানে আপনি বোধহয় আমার বিরুদ্ধে এত বড় অভিযোগ আনলেন। স্বয়ং ম্যানেজার বাবু আমার প্রশংসা করেছেন, এমনকি শ্রীকান্ত কাপাডিয়া আমাকে এনকারেজ করেছেন। সেটাই তো এখানে মূল কথা, অলোকেশ মনে মনে বলল। একজন সুন্দরী আর যুবতী মহিলার কণ্ঠস্বরিত কাপাডিয়াকে মুগ্ধ করার জন্য যথেষ্ট। কবিতার মানে বোঝারও তো কোনো প্রয়োজন নেই। বাংলা ভাষা কতটুকু বোঝেন উনি? ম্যানেজার বাবুর বয়স হয়েছে, দীপশিতা তার মেয়ের মতো, উৎসাহ তো দিতেই পারেন। আর বাকিরাই দুজনকে অনুসরণ করে বাহবা দেবে, এতে আর আশ্চর্য কি? কিন্তু কোনো অবস্থাতেই কারো পদলেহন করে চলা অলোকেশের পক্ষে অসম্ভব। দীপশিতার কথার উত্তর না দিয়ে অলোকেশ মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। একটু ভেবে নিয়ে বলল, তাই তো, এত সমাজদার লোকেরা আপনাকে প্রশংসা করেছেন। আমার মতো একটা উচ্চ মাধ্যমিক পাশ লোক কি বলল না বলল, তাতে কি আসে যায় বলুন? দীপশিতা আর কথা বাড়ালো না। ভদ্রলোকের অপছন্দের কারণটা যে জানা গেল, সেটাই যথেষ্ট। অলোকেশের অনমনীয় মনোভাব দীপশিতার মনে বেশ জ্বালা ধরালো। তারপর ভাবল, যে লোকটা নিজের অন্নদাতাকে পর্যন্ত সম্মান করতে পারে না, তার কাছ থেকে এর চেয়ে আর কত ভালো ব্যবহার আশা করা যায়? কাপাডিয়াজির সম্পর্কে সমজদার কথাটা অলোকেশে যে বিদ্রুপ করেই বলেছে, সেটুকু বুঝতে দীপশিতার কোনো অসুবিধা হয়নি। কারণটা খুবই স্পষ্ট। কাপাডিয়াজি বাংলা মোটেই বোঝেন না, কিন্তু পরক্ষণে আবার মনে হলো রবীন্দ্রনাথের কবিতা কত ভাষায় অনুবাদ হয়েছে, উনি নিশ্চয়ই পড়েছেন। সেই ভাবনা থেকে নিশ্চয়ই কাপাডিয়াজি তাকে অ্যাপ্রিসিয়েট করেছেন। এটাই আসল কথা, কাপাডিয়াজি প্রশংসা করেছেন, আর সেটাই হলো অলোকেশের ঈর্ষার আসল কারণ। দীপশিতা চেয়ারে বসে দেখল প্রভাসদা বিমলদার মুখেও কালো ছায়া। অথচ দেখো, সুমিত্রাদি স্নিগ্ধাদি এনারা মহিলা হয়েও দীপশিতার দিকে হাসি হাসি মুখেই তাকালো। গতকাল প্রচুর প্রেরণাও দিয়েছেন। কে বলে মেয়েরা বেশি হিংসুটে? পুরুষ যাত্রার মতো এত আত্মকেন্দ্রিক, কর্তৃত্বপরায়ণ আর স্বার্থপর মহিলারা মোটেই নয়, মনে মনে ভাবল দীপশিতা। লাঞ্চ ব্রেকের সময় স্নিগ্ধাদি বলল, বিয়ের পর এসব এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি উনুনের আগুনে আহুতি দিতে হবে দীপশিতা। তখন দেখবে এই চাকরি টিকিয়ে রাখাটাই হবে একটা মস্ত বড় চ্যালেঞ্জ। তারপর তো গান, কবিতা। দীপশিতা বলল, বিয়ে যে করতেই হবে এমন কোনো আইন আছে নাকি ভারতবর্ষের সংবিধানে? আমাদের বাপ মাদের কাছে একটা অলিখিত সংবিধান আছে দীপশিতা, সেখান থেকে কি সহজে নিষ্কৃতি পাবে তুমি? দীপশিতা বলল, বাবা নেই, আজ 2 বছর হয়ে গেল। দীপশিতা তখন সবে কলেজ পাশ করেছে। বাবা একটি সম্বন্ধ নিয়ে এসেছিলেন। পাত্রের মা এটা সেটা কথা বলার পরেই
দীপশিতাকে একখানি কবিতা আবৃত্তি করার কথা বলতে দীপশিতা বলেছিল বাড়িতে গিয়ে রেডিও চালিয়ে শুনে নেবেন। বলাই বাহুল্য এরপরেই তারা অপমানিত হয়ে প্রস্থান করেছিলেন। তারা চলে যাবার পর বাবা চোখ লাল করে দীপশিতাকে বকাবকি করতে এসেছিলেন। দীপশিতার সামনে তখন মামনি ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন। স্নিগ্ধা বলল, হ্যাঁ তা জানি, কিন্তু মা কি ছাড়বেন তোমাকে? মেয়েকে পাত্রস্থ করার বিষয়ে বঙ্গদেশীয় মাতাশ্রীরা পিতাশ্রীদের তুলনায় আরও অনেক বেশি তৎপর। যা বলেছ স্নিগ্ধা, সুমিত্রা বলল। আমাদের মায়েরা যেন মেয়েকে বেশি বোঝা ভাবেন, যেভাবে হোক বিয়ে দিয়েই কর্তব্য সেরে ফেলতে চান। আমার এক বন্ধুর কথা যখনই মনে পড়ে এত খারাপ লাগে। কি চমৎকার গান গাইতো চন্দ্রকলা। তাকে দেখতে এসে বর বলল উজবুকটা নাকি চন্দ্রকলা চোখে গানের সুর দেখতে পাচ্ছে, কিন্তু বিয়ের প্রথম সে স্ত্রী চোখে নিজের ভোগ সুখ আর বাসনা মেটানোর ঝংকার ছাড়া কিছুই আবিষ্কার করতে পারল না। এরপর আছে শাশুড়ির অত্যাচার। হারমোনিয়াম নিয়ে বসতে দেখলেই তার নানা কাজ মনে পড়ে। ছাদে কাপড় মেলা থেকে শুরু করে রান্নার বিবিধ ফরমায়েশ, এমনকি বাথরুমে দাঁড়িয়ে গান গাওয়ারও উপায় নেই। শাশুড়ি হাঁক পারবেন, আর কতক্ষণ তুমি বাথরুমে বসে থাকবে চন্দ্রা? স্নিগ্ধা বলল, ভাবলে অবাক লাগে গো সুমিত্রা, এরাই হয়তো একদিন তোমার বন্ধুকে গান জানার সুবাদেই পছন্দ করেছিল। সুমিত্রা বলল, নিঃসন্দেহে, এর মধ্যে কোনো হয়তো বা কিন্তু নেই। আসলে আমার বউ কত প্রতিভাময়ী, সে নাচ জানে, গান জানে, কবিতা লেখে, আবৃত্তি করে। এসব বলে বন্ধু মহলে আত্মীয় স্বজনের সামনে বড়াই করতে হবে না, বোঝো না কেন? দীপশিতা বলল, আপনার বন্ধুর বিয়ে নিশ্চয়ই অনেক দিন হয়ে গেছে সুমিত্রাদি। এখন তার স্বামী নিশ্চয়ই কিছুটা অব্যাহত দিয়েছেন। শুনেছি বিয়ের কিছুদিন পর দাম্পত্য জীবনের মাদকতা অনেকটাই স্তিমিত হয়ে আসে। সেক্ষেত্রে আপনার বান্ধবী রাত্রে ঠাকুর ঘরে বসে দরজা বন্ধ করে সঙ্গীত চর্চা করতে পারেন। স্নিগ্ধা বলল, ও বাবা, কি যে বলো! সেক্ষেত্রে মেয়েটির প্রতিদেব গোপাল ঠাকুরকে হয়তো নিজের প্রতিদ্বন্দ্বী ভেবে বসবে। দীপশিতা তার অপরিপক্ক বুদ্ধিতে কিছুই বুঝতে পারে না, বলে, তার মানে? সুমিত্রা বলল, সে চেষ্টা কি আমার বান্ধবী করেনি ভেবেছ? ওর বরের এখন শরীর জুড়ে ক্লান্তি। চন্দ্রকলা গান গাইতে বসলে তার হাত পা সব কামড়ে ওঠে। অগত্যা চন্দ্রকলাই ভরসা। দীপশিতা আতকে ওঠে, পা টিপতে হয় নাকি? সুমিত্রা বলল, একটু সবুর করো, তোমাকেও তাই করতে হবে। কটা মেয়ে আধুনিক মনস্ক স্বামী পায়? দীপশিতা তার নাকের পাটা ফুলিয়ে বলল, বটে, এতই সোজা? আমাকে ওসব বললে আমি তার পায়ে বিছুটি পাতা ঘষে দেব, আর কোনোদিন আমাকে ঘাটানোর সাহসই পাবে না। কালবৈশাখী ঝড়, দুঃসহ গরম, মিষ্টি আমের মধুর স্বাদ পেরিয়ে বর্ষা এসে গেছে। মেঘপিয়নের ডাকে আসা একটি সুখবরও ছুটোছুটি করছে গোটা অফিস জুড়ে। ফিসফাস গুজগুজ চলছেই। কারো মুখে বিজয়ীর হাসি, তো কারো মুখে সামান্য অতৃপ্তি। কপালে যা আছে তাই তো পাবো ভাই। এভাবেই কপালের দোহাই দিয়ে নিজের অসন্তোষ ঢেকে ফেলে চুপিসারে কেউ বা দীর্ঘশ্বাস ফেলছেন। কিন্তু সুমিত্রাদির কাছে কথাটা শোনার পর প্রথমে যেন নিজের বাকশক্তি হারিয়ে ফেলেছিল দীপশিতা। একটু সলজ্জ ভঙ্গিতে দীপশিতা একটা চেয়ার টেনে সুমিত্রার কাছে বসল। তারপর যথাসম্ভব গলা খাটো করে বলল, দিদি, আমাকে কি রকম ইনক্রিমেন্ট দেওয়া হয়েছে আপনি কিছু জানেন? সুমিত্রা বলল, লিস্টে তোমার নাম নেই তো দীপশিতা। দীপশিতা আকাশ থেকে পড়ল। দীপশিতার মনে হলো মাঝ সমুদ্রে একটা ডিঙি নৌকায় চেপে সে একদম একা। দীপশিতা অনুভব করল এই এসি ঘরে নিঃশ্বাস নেবার মতো এতটুকু বাতাস আর অবশিষ্ট নেই। এই মাস থেকে সবার মাইনে বাড়ল, কম বেশি তা যাই হোক না কেন। প্রত্যেকের এই মাসের মাইনের সঙ্গে এরিয়ার হিসাবে যোগ হবে আরও একগুচ্ছ টাকা, আর দীপশিতা থেকে যাবে সে পুরনো ছন্দে। দীপশিতার মনে হলো তাল কেটে গেছে। দীপশিতাকে নিশ্চুপ দেখে তাকে হতাশার অন্ধকার থেকে বের করার চেষ্টা করল সুমিত্রা। ঘাবড়াচ্ছ কেন দীপশিতা? মন দিয়ে কাজ করো, নিশ্চয়ই তোমার ইনক্রিমেন্ট হবে। এই বছর না হলে পরের বছর হবে। এই অফিসে এমনিতেই মাইনে খুব কম দেওয়া হয়। তার ওপর একটা জিনিস তুমি খেয়াল করেছো দীপশিতা? তুমি অফিস জয়েন করেছো পুরোপুরি একটা বছরও কিন্তু এখনও হয়নি। প্রথমেই তোমাকে যথেষ্ট ভালো স্যালারি দেওয়া হয়েছিল, তাই নয় কি? দীপশিতা উঠে দাঁড়ালো। কারণটা তার জানা দরকার, কারণ অফিস জয়েন করার সময় হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে চৌধুরী সাহেব তাকে বলেছিল, আর কয়েক মাস পরেই বাকি সকলের সাথে তোমার মাইনেও কিছুটা বাড়ানো হবে। এখন আপাতত 18,000 টাকা তোমায় দেওয়া হচ্ছে। বলতে গেলে তুমি নভিস।
এর আগে অন্য কোথাও কাজ করার কোনো এক্সপিরিয়েন্স তো নেই তোমার? তার মাইনে এতটুকু বাড়াননি চৌধুরী সাহেব, আর সম্ভবত এই কথাটা তার আগেই অফিসের অনেকেই জেনে ফেলেছিল, তাই গতকাল তাকে দেখে ইশারা করে বিমলদার নিষিদ্ধা হাসছিল। আর এক মুহূর্ত দেরি করল না দীপশিতা, ঝটপট উঠে গিয়ে চৌধুরী সাহেবের দরজা ঠেলে সরিয়ে দীপশিতা মুখ বাড়ালো। মে আই কাম ইন স্যার? মিস্টার চৌধুরীর ভুরু জোড়া কুঁচকে গেল। ঈষৎ বিরক্তির সুরে বললেন, একটু পরে মিটিং আছে, আই অ্যাম বিজি নাও। দীপশিতা জানে এসব সুকৌশলে এড়িয়ে যাবার কৌশল। দীপশিতা নাছোড়। বেশি সময় নেব না স্যার। ল্যাপটপের ওপর চোখ রেখে মিস্টার চৌধুরী বললেন, ইয়েস কাম ইন অ্যান্ড টেক ইউর সিট। দীপশিতা ঘরে ঢুকে কাঠ হয়ে দাঁড়িয়ে রইল, বসল না। চোয়াল শক্ত করে বলল, আমাকে কেন ইনক্রিমেন্ট দেওয়া হলো না জানতে পারি স্যার? এতটা ঔদ্ধত্য আমি তোমার কাছ থেকে মোটেও আশা করিনি দীপশিতা। যাই হোক, জানতে যখন চেয়েছো শুনেই যাও। তোমার টাইপের স্পিড অত্যন্ত স্লো। ড্রাফট করার পর তাতে অফিসারদের যথেষ্ট কারেকশন করতে হয়। এক্সেলে যা কাজ করো সেখানেও অনেক সময় ভুল ত্রুটি থাকে। বস্তুতপক্ষে তোমার কাজ নিয়ে অনেকেরই বিস্তর অভিযোগ। মন দিয়ে কাজ করো, নিশ্চয়ই উন্নতি করবে। দীপশিতা চৌধুরী সাহেবের ঘর থেকে বেরিয়ে আসে। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। তলে তলে তার বিরুদ্ধে সবাই মিলে ঘোট পাকিয়েছিল। সুমিত্রাদি, স্নিগ্ধাদি, ওরাও কি ছিল এসবের মধ্যে? একদিন চৌধুরী সাহেবে তো তাকে বলেছিল, অফিসে কাজ করার সময় সংস্কৃতি চর্চার কথা ভাবলে তো চলবে না দীপশিতা। হ্যাঁ হ্যাঁ, অনেকেই তো তাকে বলেছিল। প্রভাস পাল, শেখর দাস, দীনেন সেন। কবিতা টবিতা, গান বাজনা, নাচ টাচ, গিটার, বেহালা বাজানো, এসব হলো অবসর বিনোদনের উপায়। আমরা তো অবসর সময়ই পাই না, তবে আর সংস্কৃতি চর্চা করবই বা কী করে? অফিস থেকে বেরিয়েও তো সেই অফিসের কাজের চিন্তাই মাথায় ঘোরে। বাচ্চাগুলোকে বসে যে পড়াবো সেই সময়ই নেই। বউয়ের অর্ধেক কথা মাথার ওপর দিয়ে বেরিয়ে যায়। খুব ভয়ে ভয়ে থাকি, বুঝেছেন ভাই? কথা ঠিকমতো উত্তর দিই না বলে বউ না আবার রাগ করে বাপের বাড়ি গিয়ে আমাকে ডিভোর্সের পেপার পাঠিয়ে দেয়। চৌধুরী সাহেবের ঘর থেকে বেরিয়ে দুহাতে দুদিকে রগ টিপে ধরে দীপশিতা নিজের টেবিলে এসে বসল। দীপশিতা অপেক্ষা করছিল মিটিং শেষ হবার। 12টা নাগাদ মিটিং শেষ হয়েছে। গোপনে শ্রীকান্ত কাপাডিয়ার পিয়নের কাছ থেকে খবর নিল দীপশিতা। বিন্দুমাত্র তোয়াক্কা না করে বিনা অনুমতিতেই শ্রীকান্ত কাপাডিয়ার ঘরের দরজা ঠেলে দাঁড়ালো দীপশিতা। শ্রীকান্ত কাপাডিয়ার বিশেষ পিয়ন বিকাশ প্রধান বাধা দিতে গেলে দীপশিতা কোনোই দিয়ে তার হাত সরিয়ে দিল। সুমিত্রাদি সে সময় কাপাডিয়াজির ঘরেই ছিল। বিরক্তির সুরে বলল, হোয়াটস ইউর প্রবলেম দীপশিতা? অফিসে তো একটা ডেকোরাম আছে। তুমি এইভাবে যখন তখন যে কারো চেম্বারে ঢুকে পড়তে পারো না। আজ সকালেই তুমি চৌধুরী সাহেবের কাছে। হাত তুলে সুমিত্রা ব্যানার্জিকে থামিয়ে দিয়ে শ্রীকান্ত কাপাডিয়া বললেন, আপনি যান মিসেস ব্যানার্জি, আমি বাত করছি ওনার সাথে। বসুন মিস। সুমিত্রার চোখে ভয়। মেয়েটা ভীষণ ছেলে মানুষ, ভগবান যেন ওকে রক্ষা করে। মনে মনে একথা বলতে বলতে ঘর থেকে বেরিয়ে গেল সুমিত্রা। দীপশিতা হাসি মুখে চেয়ারে বসল। দীপশিতার মনে হচ্ছিল বিচারের আশায় সে এতক্ষণে সঠিক মানুষের কাছে এসেছে। দীপশিতা বলল, আমার নাম ভুলে গেছেন স্যার? মাই নেম ইজ মিস দীপশিতা পাল। ইয়েস ইয়েস দীপশিতা, আমার ইয়াদ রাখা উচিত ছিল, লেকিন এত ঝামেলার মধ্যে আছি যে সব দিক খেয়াল রাখা ইয়ে বহুত মুশকিল হতা হে। দীপশিতা স্মার্টলি বলল, নো প্রবলেম স্যার। এখন যে আপনি আমার সাথে কথা বলছেন এতেই আমি অবলাইজড। কথা তো করতেই হবে ম্যাডাম। আপনি এত সুন্দর করে সেদিন রবীন্দ্রনাথ ঠাকুরের পোয়েম বললেন। আপনি তো একদম জুয়েল আছেন ম্যাডাম। আমার অফিসের গর্ব আপনার এই গুণ সোসাইটির সকলের সামনে নিয়ে আসা। একটা ক্যাসেট বার করতে হবে, অ্যাজ সুন অ্যাজ পসিবল। ভাঙা ভাঙা বাংলায় শ্রীকান্ত কাপাডিয়া বলল। এ তো যাকে বলে মেঘনা চাইতেই জল, মনে মনে বলল দীপশিতা। ক্যাসেট বের করার স্বপ্নই তো আজীবন দেখেছে সে। বাবার কথা, মায়ের কথা, দাদু ঠাকুমার কথা এখন খুব মনে পড়ছে দীপশিতার। দীপশিতার হঠাৎ মনে হলো মাইনে বাড়ানোর ব্যাপারটা ধামাচাপা দেবার জন্য এটা আবার নতুন কোনো চাল নয় তো। কোনো রকম ভনিতা না করে দীপশিতা মূল প্রসঙ্গে এলো। আমার ক্যাসেট বের করার ব্যাপারে আপনি যদি সহযোগিতা করেন সেটা তো আপনার বিরাট মহানুভবতার পরিচয় হবে। আমার সেদিনের পারফরমেন্স যে আপনার মনে আছে, এজন্যই আমি আপনার কাছে যথেষ্ট গ্রেটফুল। কিন্তু এখন আমি একটা অন্য ব্যাপারে কথা বলতে এসেছি। আমাকে কোনো ইনক্রিমেন্ট দেওয়া হয়নি। কাপাডিয়া মুখ দিয়ে চুকচুক করে একটা শব্দ করলেন। এটা তো খুব বড় গালতি হয়ে গেল। আসলে স্টাফদের ইনক্রিমেন্টের ব্যাপারটা অফিসারদের সাথে ডিসকাস করে চৌধুরী সাহেব নিজের ডিসিশন নেন তো। ওকে, আপনি যখন এসেছেন আমার কাছে তখন তো আমাকে ব্যাপারটা দেখতেই হবে।
সেদিনের মতো কাপাডিয়ার ঘর থেকে বেরিয়ে এলো দীপশিতা। ঘর থেকে বেরিয়ে আসার পর দীপশিতার মনে হলো অনেকগুলো অবাক চোখ তাকে পর্যবেক্ষণ করছে। দীপশিতা পাত্তা দিল না। যারা পেছন থেকে ছুরি মেরে ম্যানেজমেন্টের কাছে চুকলিবাজি করে তার পদোন্নতি আটকে দিয়েছিল তাদের দিকে না তাকানোই ভালো। কাপাডিয়াজি এবার নিজে পুরো বিষয়টা দেখবেন। ষড়যন্ত্র করে তোরা আমার ঘণ্টা করবি, মনে মনে বলল দীপশিতা। শ্রীকান্ত কাপাডিয়ার ঘরে এখন বেশ ঘন ঘন ডাক পড়ে দীপশিতার। কাপাডিয়াজি তার কাজকর্মে বেশ খুশি হয়েছেন। লিফট থেকে দুজনকে প্রায় একসাথে নামতে দেখে অলোকেশ রায়। একদিন কাপাডিয়াজির কান বাঁচিয়ে অলোকেশ দীপশিতাকে ফিসফিস করে বলল, সাবধানে যাবেন। অলোকেশের গা থেকে ঘামের একটা বোটকা গন্ধ পেল দীপশিতা। মনে মনে বলল, এই লোকটিও কম নয়, কানের গোড়ায় এসে তাকে সাবধান করছে। ছি ছি, কাপাডিয়াজির চোখে পড়লে উনি কি ভাববেন? একটা সিকিউরিটি গার্ড দীপশিতার কানে কানে কথা বলছে। কোনো ক্লাস নেই দীপশিতার, কোনো স্ট্যাটাস নেই। তুই তোর নিজের ঘর সামলা না, আমাকে নিয়ে তোর ভাবার দরকারিটা বা কি? ঈর্ষা যে মানুষকে কত নিচে নামিয়ে দেয় কে জানে বাবা। মুখে কিছু বলল না দীপশিতা। যতই হোক এই লোকটাই তাকে প্রথম স্টেজে ওঠার সুযোগ করে দিয়েছিল। সৌজন্যমূলক একটু হেসে দীপশিতা শ্রীকান্ত কাপাডিয়ার গাড়িতে উঠে বসল। 5,000 টাকা মাইনে বেড়েছে দীপশিতার। মামনিকে সুখবরটা দিতে তিনি বলেছিলেন, একসাথে এত টাকা ইনক্রিমেন্ট দেওয়া হয়েছে তোমাকে। দীপশিতা সন্দিগ্ধ স্বরে বলেছিল, তুমি খুশি হওনি মামনি? অবশ্যই খুশি হয়েছি দীপু, ছেলে মেয়েদের উন্নতিতেই তো বাপ মার সুখ আনন্দ। কিন্তু আমি সবসময় ওই মাসির কান কামড়ে দেবার গল্পটা মনে রাখি। ছেলে মেয়ে বিপথে যাচ্ছে কি না সেটা দেখাও তো মায়ের কর্তব্য। একটা কথা মনে রেখো দীপু, উপার্জন যাতে নিজের যোগ্যতায় বাড়ে সেদিকে খেয়াল রেখো। দীপশিতার সরু চোখে মামনির দিকে তাকালো। ও তাহলে এই মহিলাও তাকে ঈর্ষা করছে? এবার থেকে অনেক ভেবেচিন্তে কথা বলতে হবে তো মামনির সাথে। ঈর্ষা এক ভয়ঙ্কর ব্যাধি, মনে মনে বলল দীপশিতা। 7-5 ভেবে দীপশিতা স্থির করল তার ক্যাসেট বেরোনোর ব্যাপারটা সে বেমালুম চেপে যাবে সকলের কাছে। মামনিকেও কিচ্ছুটি জানাবে না। পার্ক স্ট্রিটের একটা হোটেলে বুধবার দিন ঠিক বেলা 2টোর সময় দীপশিতাকে দেখা করতে বলেছেন কাপাডিয়াজি। রুম নাম্বার দিয়ে দিয়েছেন। ওই রুমেই কাপাডিয়াজি এক বিখ্যাত ক্যাসেট কোম্পানির মালিককে নিয়ে দীপশিতার জন্য অপেক্ষা করবেন। দীপশিতা ঠিক করেছে অফিস থেকে আজ বেলা 1টার মধ্যেই বেরিয়ে পড়বে। লিফট থেকে নামতেই দেখা হলো অলোকেশের সাথে। অলোকেশ বলল, আজ এত তাড়াতাড়ি বাড়ি যাচ্ছেন? আপনার শরীর ঠিক আছে তো ম্যাডাম? দীপশিতার হঠাৎ মনে হলো এই লোকটাকে জানিয়েই যাবে সব। এই লোকটাকে এখন কথাটা বললেই ঠিক অফিসে চাউর হয়ে যাবে খবরটা। তারপর আর কি, অন্যের সাফল্যের খবরে সব জ্বলে পুড়ে মরবে। দীপশিতা বলল, পার্ক স্ট্রিটের একটা হোটেলে যাব এখন, শুভ কাজে যাচ্ছি বলে হাতে সময় নিয়ে বেরোলাম। অলোকেশ মুখে বলল, কি শুভ কাজ? মনে মনে বলল, শুভ অশুভের আপনি কতটুকু বোঝেন ম্যাডাম? আজ আমার ক্যাসেট বেরোনোর ব্যাপারে একটা মিটিং আছে। কাপাডিয়াজি হোটেলের রুমে আমার জন্য অপেক্ষা করবেন। কি বলে অস্ফুটে একটা শব্দ করেই তাকে হাত ধরে এক পাশে টেনে নিয়ে গেল অলোকেশ। অলোকেশ তার হাত চেপে ধরতেই লোকটার স্পর্ধা দেখে দীপশিতা অবাক হয়ে গেল। বলল, আহ ছাড়ুন, বাড়াবাড়ি করলে আপনার নামে আমি আজই পুলিশের কাছে গিয়ে এফআইআর করে আসব। এফআইআর তো করতেই হবে আপনাকে, তবে সেটা আমার নামে নয়, যার সাথে আজ হোটেলে দেখা করতে যাচ্ছেন তার নামে। কি বলতে চান আপনি? আপনি কি কিছুই বোঝেন না ম্যাডাম, নাকি বুঝেও ন্যাকা সেজে থাকেন? আমি নিশ্চিত আজ আপনি ঘোরতর বিপদে পড়তে চলেছেন। আমিও আজ একটু পরেই বেরোচ্ছি, আর একজন সিকিউরিটি বিশাল ডুবে আছে, ও এদিকটা সামলে নিতে পারবে। তাছাড়া আমার মনে হয় আজকেই আমাকে চাকরি খোয়াতে হবে আপনার জন্য। বিপদ বুঝলে শুধু একবার আমাকে মিসড কল দেবেন। কিছু খেতে দিলে মোটেই খাবেন না, বিশেষত পানীয় জাতীয় কিছু উনি আপনাকে অফার করতে পারেন। থানা পুলিশ যা করার আমি করব। এবার দীপশিতার সত্যি ভয় করছিল। বলল, তাহলে থাক, যাবার দরকার নেই। আমি বরং ইন্টারেস্ট নেই বলে কাপাডিয়াজিকে ফোন করে জানিয়ে দিই। ইস, তাই বললে কি হয় নাকি? কাপাডিয়াকে হাতে নাতে ধরবো, আমার কতদিনের শখ। দীপশিতা ত্রস্ত পায়ে হোটেলের রুমে এসে ঢুকল। শ্রীকান্ত কাপাডিয়া বোতল আর গ্লাস নিয়ে বসেই ছিল। দীপশিতা ঢুকতে শ্রীকান্ত কাপাডিয়া বলল, আইয়ে মিস পাল, একটু গলা ভিজিয়ে নিন। দীপশিতা গ্লাসটা নিয়ে ঠোঁটে ঠেকিয়েই নামিয়ে রাখল। বলল, এই রুমের সাথে অ্যাটাচ টয়লেট আছে তো? একটু ফ্রেশ হয়ে আসি তাহলে। শিওর ম্যাডাম। আর কি সব শাড়ি ফাড়ি পরে এসেছেন আপনি? শাড়ি খুলে বাথরুম থেকে ব্রার প্যান্টি পরে শুধু বেরোবেন। শাড়ির তলা যে কি পরেন না আপনারা, কি বলে ওটাকে বাঙালিরা, সায়া আছে কি? ওর রশিটা বহুত প্রবলেম করে ম্যাডাম। আজ আপনার ক্যাসেট বেরোবার কথা হবে, একটু সেলিব্রেট করতে হবে তো। এই খুশির মধ্যে আমি কোনো ডিস্টারবেন্স চাই না। ভয়ে পা কাঁপছে দীপশিতার।
ওয়াশরুমে ঢুকে কোনো রকমে অলোকেশকে উদ্দেশ্য করে ফোনে টাইপ করলো, প্লিজ হেল্প। একটু সময় নিয়েই পরপর দুবার কোমোডের ফ্ল্যাশ টানল দীপশিতা। দরজা ধাক্কানোর আওয়াজে পেতেই কান খাড়া করলো। না, লোকজন নিয়ে অলোকেশ এখনও আসেনি। এটা ওই শয়তানটার গলা। কি করছেন ম্যাডাম? আমি ভি একবার ঢুকবো ওয়াশরুমে, আই জাস্ট ওয়ান্ট টু পি। দীপশিতা মনে মনে বলল, আনাদার পি ইজ ওয়েটিং ফর ইউ। পি ফর পুলিশ? ভাবতে ভাবতেই দরজার প্রবল শব্দ পেল দীপশিতা। একসাথে অনেকগুলো লোক, এমনকি তাদের সাথে অলোকেশকে দেখে মুখ সাদা হয়ে গেছে শ্রীকান্ত কাপাডিয়ার। ও, তোমরা সবাই মিলে কনস্পিরেসি করছো আমার এগেনস্টে? অলোকেশ, দীপশিতা, তোমাদের দুজনকে আমি দেখে নেব। অলোকেশ বলল, আগে তো তুই নিজে বাঁচ, তারপর নয় আমাদের দেখবি। পুলিশ কাপাডিয়াকে অ্যারেস্ট করেছে। থানায় এসে দীপশিতা এফআইআর করেছে, শ্লীলতাহানির কেস। চট করে ছাড়া পাবে না বাছাধন। কিন্তু দীপশিতা বাড়ি ফিরবে কোন মুখে? হাওড়া স্টেশনে চুপ করে বসে ট্রেনের আসা যাওয়া দেখছে দীপশিতা। দীপশিতার মনে হচ্ছে সুচন্দ্রার নয়, তার মাথা থেকেই এতদিন ধরে গুগু গন্ধ বেরোতো। হঠাৎই কাঁধের ওপর একটা হাতের স্পর্শে চমকে তাকায় দীপশিতা। অস্ফুটে বলল, আপনি? আমাদের অফিসে ডাকাবুকো দস্যি মেয়েটা এমন কেন্নর মতো কুকড়ে গেল কেন? দীপশিতা মুখে হাত চাপা দিল। আমি সুইসাইড করব। অলোকেশ দীপশিতার পাশে এসে বলল, তাই বললে কি হয় নাকি? আমি কত আশা করে বসে আছি একটা চায়ের দোকান দেব, সারাদিন চা পাউরুটি ঘুগনি বেচে রাতে বাড়ি ফিরে বউকে হাত পা টিপে দিতে বলবো। অবশ্য আমার একটু সংস্কৃতি মনস্ক বউয়ের খুব শখ, হাত পায়ের আরামের সাথে একটু কবিতা টবিতা শুনবো। দীপশিতা অলোকেশের পিঠে কিল মেরে বলল, তাই বুঝি? কিন্তু আমিও তো আশা করে বসে আছি যে আমার পায়ে ধরে সেধে কেউ যদি তার ঘরের বউ করে নিয়ে যায়, তবেই আমি বিয়ে করব। আমি আবার দস্যি মেয়ে কি না? গল্পটি যদি ভালো লাগে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর গল্পটি কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।